তাহলে এই চ্যাপ্টারটার নাম কি? আমাদের চারপাশের ঘটনাসমূহ। আমাদের চারপাশের ঘটনাসমূহ। এখানে আমাদের একটা পয়েন্ট বলছে একমুখী ঘটনা, উভমুখী ঘটনা। তাহলে তোমাদের বলেছিলাম একমুখী ঘটনা কাকে বলে, উভমুখী ঘটনা কাকে বলে। এগুলো সব মানে একটু ভাবলেই বুঝতে পারবে যে কোনটা একমুখী হবে, কোনটা উভমুখী হবে। হ্যাঁ, এখানে যেমন ধরো, এখানে বলছে একমুখী ঘটনা কাকে বলে, এগুলো সব বলে দিয়েছিলাম আগে। এবার আমি এখানে একমুখী ঘটনা কাকে বলে লেখা আছে, দেখো। তোমাদের লিখিয়েও দিয়েছিলাম আমি নোটে, যে যে ঘটনাগুলি একবার ঘটলে আর উল্টো দিকে ফিরে পাওয়া যায় না সেগুলি একমুখী ঘটনা। কিছু ঘটনা যে পদার্থে বা বস্তুতে ঘটছে তাদের আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায়, তাদের বলবো আমরা উভমুখী ঘটনা। যেগুলো আগের অবস্থায় ফিরে আসতে পারে না তাদের বলবো একমুখী ঘটনা। যারা আগের অবস্থায় ফিরে আসতে পারে তাকে বলবো একমুখী ঘটনা, উভমুখী ঘটনা। পর্যাবৃত্ত আর অপর্যাবৃত্ত ঘটনা, পর্যাবৃত্ত আর অপর্যাবৃত্ত। বলছে একটা নির্দিষ্ট সময় পরে পরে যে ঘটনা পুনরাবৃত্তি ঘটে তাকে বলবো পর্যাবৃত্ত ঘটনা। আর যে ঘটনাগুলি কোনো সময়ের নিয়মে ঘটে না তাকে আমরা বলবো অপর্যাবৃত্ত ঘটনা। হ্যাঁ, তাহলে অপর্যাবৃত্ত ঘটনার উদাহরণ কি? পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ হচ্ছে প্রতিদিন দিন থেকে রাত হওয়া, আবার রাত থেকে দিন হওয়া, এগুলো হচ্ছে পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ। আর অপর্যাবৃত্ত ঘটনার উদাহরণ কি? হঠাৎ হঠাৎ ধরো ঝড় হয়েছে, বা হঠাৎ একদিন কোনো বছরে বন্যা হলো, এগুলোকে আমরা বলবো অপর্যাবৃত্ত। এটা যখন তখন হতে পারে, কোনো একটা নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু এগুলো হয় না। হ্যাঁ, পর্যাবৃত্ত অপর্যাবৃত্তর এই ছকগুলো সব তোমাদের বলে দেওয়া আছে। অভিপ্রেত ঘটনা, অনভিপ্রেত ঘটনা, যেগুলো আমাদের কি করে, আমাদের এখানে দেখো, যে ঘটনাগুলি প্রকৃতি বা মানুষের ক্ষতি করে না সেগুলিকে অভিপ্রেত ঘটনা বলে। যে ঘটনাগুলি প্রকৃতি বা মানুষের ক্ষতি করে না তাকে অভিপ্রেত ঘটনা বলে। আর যেগুলি প্রকৃতি বা মানুষের ক্ষতি করে সেগুলি তাদেরকে অনভিপ্রেত ঘটনা বলে। যেগুলি প্রকৃতি বা মানুষের ক্ষতি করে না তাকে বলবো অভিপ্রেত ঘটনা। আর যেগুলো প্রকৃতি বা মানুষের ক্ষতি করে তাকে আমরা বলবো অনভিপ্রেত ঘটনা। যেরকম এই ফুল হচ্ছে, কত সুন্দর, ছোট কুড়ি থেকে ফুল হচ্ছে, ছোট বীজ থেকে বড় বৃক্ষ হচ্ছে, এগুলো হচ্ছে অভিপ্রেত ঘটনা, এগুলো ভালো। হ্যাঁ, আর এই যে গাছ কেটে ফেলা হচ্ছে, এটা কিন্তু অনভিপ্রেত ঘটনা, এটা পরিবেশের ক্ষতি করছে। তারপর এটাও কিন্তু অনভিপ্রেত, এটা পরিবেশের ক্ষতি করছে, এটাও অনভিপ্রেত, পরিবেশের ক্ষতি করছে, এটাও এই যে অনভিপ্রেত। হ্যাঁ, তাহলে এগুলো বুঝতে পারলে। এবার প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্ট। হ্যাঁ, প্রাকৃতিক কি আর মনুষ্য সৃষ্ট কি? যে প্রকৃতির মাধ্যমে যে আগুন জ্বলা, আগুন কিভাবে জ্বলে? কখনো কখনো বনের গাছে গাছে আগুন লেগে যায়, যাকে বলে দাবানল। দাবানল কাকে বলে? এটা পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, পরপর দেখে নাও, 25 পৃষ্ঠা 25। হ্যাঁ, তারপর প্রাকৃতিকভাবে এটা কিভাবে ঘটে? এটা শুকনো ডালে ঘষা লেগে এটা হয়। আর মানুষ কিভাবে আগুন জ্বালায়? আমরা রান্না করার সময় আগুন জ্বালাই। হ্যাঁ, আর অনেক সময় কি হয়, ঘর বাড়ি বা বিভিন্ন জিনিস ধরে যেতে পারে, সেটা কিসের জন্য? মানুষের অসাবধানতার জন্য কিন্তু আগুন জ্বলতে পারে। হ্যাঁ, যখন রান্না করার সময় হঠাৎ করে মানে অসাবধানতার জন্য মানে ঘর ধরে যেতে পারে, আগুন জ্বলে যেতে পারে। তো সেটাই বলা হচ্ছে এখানে। তারপর পরেরটা দেখো, বলছে হঠাৎ হওয়া অতিরিক্ত বৃষ্টির জন্য প্রাকৃতিকভাবে কিন্তু বন্যা হয়। প্রাকৃতিকভাবে বন্যা হয় কিভাবে? হঠাৎ আকাশ বৃষ্টি হলো, খুব মানে বৃষ্টি হলো, তো এর ফলে কি কিন্তু বন্যা হয়। আমাদের প্রত্যেকটা নদী খাতের একটা নির্দিষ্ট জল ধারণ ক্ষমতা আছে, তার চেয়ে বেশি যদি জল চলে আসে বা বৃষ্টি হয় সেটা তার চেয়ে বেশি, তখন কিন্তু সেই অতিরিক্ত জলটা বন্যা হিসাবে আশপাশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে। আর মানুষ সৃষ্টি বন্যা কিভাবে হয়? বাঁধের জমা জল ছেড়ে দেওয়ার ফলে তোমার বন্যা হয়। যেরকম ফারাক্কায় মাঝে মাঝে শুনবে যে ফারাক্কার বাঁধের জল ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশ বা মানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।
বনের পশুর মৃত্যু, স্বাভাবিক মৃত্যু যেভাবে ঘটে, মানে জন্মলে তো মৃত্যু হবেই, এক সময় স্বাভাবিকভাবে মৃত্যু হবে। আর চোরা চোরা শিকারীদের হাতে মৃত্যু হয়, মানুষ কীভাবে, হ্যাঁ এটা হয়ে গেল। তাহলে এইগুলো যেগুলো যেগুলো লেখা আছে সেগুলোই পড়বে, এখন ফাঁকা ঘরে এখন কিছু পড়া লাগবে না, হ্যাঁ এগুলো পড়ে নেবে এখান থেকে, এগুলো পড়ে নেবে। আচ্ছা, তাহলে এবার প্রাকৃতিক ঘটনা কাকে বলে? প্রাকৃতিক ঘটনা কাকে বলে? যে ঘটনাগুলি প্রকৃতিতে নিজের থেকেই ঘটে, মানুষের হাত, যেখানে মানুষের কোনো হাত নেই, তাকে বলে প্রাকৃতিক ঘটনা। তাকে বলে প্রাকৃতিক ঘটনা। তাহলে মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়া, এটা কি? এটা প্রাকৃতিক ঘটনা না মানুষের সৃষ্ট ঘটনা? প্রাকৃতিক ঘটনা। হ্যাঁ, আর এটা অভিপ্রেত, মানে এটা ভালো না খারাপ? ভালো হলে অভিপ্রেত আর খারাপ হলে অনভিপ্রেত। নিশ্চয়ই ভালো, তাহলে অভিপ্রেত ঘটনা। উনুন জ্বালিয়ে রান্না করা এটা হচ্ছে কিন্তু অনভিপ্রেত, মানে এটা কিন্তু পরিবেশের ক্ষতি করছে, আবার এটা হয়ে যাচ্ছে কি, এটা প্রাকৃতিক না মানুষের সৃষ্ট? হ্যাঁ, এটা তো ঠিক যে আমাদের রান্না করতে গেলে কিছু না কিছু জ্বালাতেই হবে, নাহলে কাঁচা খেতে হবে, তাই তো? কিন্তু কাঁচা খাওয়া তো যাবে না, কিন্তু উনুনের মাধ্যমে আমাদের সে আমরা যাই করি না কেন আমাদের আগুন জ্বালাতেই হবে। তো এটা একটা মানে এক্সেপশনাল কেস, এটা আমাদের করতেই হবে, কিন্তু এটা কিন্তু পরিবেশে যেহেতু ক্ষতি করছে, তাই আমরা এই মানে বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বলবো অনভিপ্রেত। এটাকে বিজ্ঞানের ভাষায় এখন আমরা বলবো অনভিপ্রেত। ভূমিকম্প হওয়া কিন্তু মানে হলে খুব অনেক মানুষের ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয়, তাহলে এটা হবে অনভিপ্রেত। এটা নিশ্চয়ই বুঝতে পারছো প্রাকৃতিকভাবে ঘটে। যেগুলো লেখা নেই সেগুলো কিচ্ছু দরকার নেই এখন। হ্যাঁ, বলছে যত দিন যাচ্ছে তত লোক সংখ্যা বাড়ছে আর দরকার পড়ছে খাদ্যের। যত লোক বেশি হবে তত খাদ্যর পরিমাণ, মানে আমাদের খাদ্যর যোগানটা কিন্তু বেশি লাগবে। এই জন্য কী হচ্ছে দেখো, এই ছবিতে সার দেওয়া হচ্ছে, কীটনাশক সার এসব দেওয়া হচ্ছে। কীটনাশক সার দেওয়ার ফলে কি হচ্ছে, এখানে যেসব ভালো ভালো কীটপতঙ্গ, যেরকম মৌমাছি বা আরও যেসব কীটপতঙ্গ যেগুলো পরিবেশের জন্য ভালো, তারা মারা যাচ্ছে। আবার দেখো, প্রথম অবস্থায় আমাদের পুকুরে কতটা মাছ ছিল, 3টে এখানে মাছ দেখা যাচ্ছে, মানে এখানে বোঝা যাচ্ছে অনেক মাছ ছিল। আর শেষে যখন এইগুলো দেওয়া হলো, মাছগুলো মারা যাচ্ছে, তাহলে মাছও মারা যাচ্ছে, এদিকে ভালো কীটপতঙ্গগুলো মারা যাচ্ছে। খারাপ কীটপতঙ্গের সঙ্গে কিন্তু ভালো কীটপতঙ্গ বা মানে এই যে মৌমাছি বা প্রজাপতি, এরা না থাকলে কিন্তু ফুলের পরাগ সংযোগই হতো না, মানে ফুল থেকে ফলই আর হতো না। এবার পরিবেশে যদি মৌমাছি বা প্রজাপতি এগুলো আস্তে আস্তে মানে বিনষ্ট হয়ে যায়, পুরোপুরি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু ফুল থেকে ফলই আর হবে না। তো সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে, তারা যেন না মরে, বা আমাদের সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এখান থেকে আর তেমন কিছু করতে হবে না এখন। হ্যাঁ, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই তোমার দাগ দেবো। এখানে বলছে মাছ খাওয়ার পর মানুষের দেহ মাছের বিষ চলে যাচ্ছে। তার মানে যেসব মাছ, যেসব ধরো ওই যে আমাদের চাষের জমিতে যেসব কীটনাশক দিচ্ছি, সেই কীটনাশকটা ধুয়ে পাশের পুকুরে চলে যাচ্ছে। সেই পুকুরে কি থাকছে? পুকুরে মাছ থাকছে, সেই মাছেরা কিন্তু সেই কীটনাশক খেয়ে তাদের শরীরে চলে যাচ্ছে। আর তাদের শরীরে চলে যাওয়ার ফলে সেই মাছ যখন আমরা খাচ্ছি, সেই মাছের শরীরের কীটনাশকটা আমাদের শরীরে কিন্তু আলটিমেটলি ঢুকে যাচ্ছে। তাহলে এখানে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমাদের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মস্তিষ্ক লেখা আছে, এই বানানটা লিখে নেবে। তারপরে এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে হৃৎপিণ্ড। এটা কি? হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড লিখে নেবে। এইটা কি? এটা হচ্ছে ফুসফুস। এটা ফুসফুস লিখে নেবে, এই ফুসফুস লেখা আছে। আর এই হচ্ছে যকৃৎ লেখা আছে, বৃক্ক লেখা আছে। হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু ও আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। তাহলে এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই চারটের মধ্যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। হ্যাঁ, ইউরিয়া বলছে, ইউরিয়া, হ্যাঁ ইউরিয়া হচ্ছে একটা রাসায়নিক সার। তারপর ডাইঅ্যামোনিয়াম ফসফেট, এটাও একটা রাসায়নিক সার। কার্বারিল কি? এটা একটা রাসায়নিক কীটনাশক। এটা মাথায় রাখবে। ম্যালাথিয়ন হচ্ছে রাসায়নিক কীটনাশক। হ্যাঁ,
এগুলোর থেকে একটা পরীক্ষায় আসতে পারে। আর যেগুলো আস্তে আস্তে ঘটে সেগুলোকে আমরা বলবো মন্থর ঘটনা, যেগুলো খুব তাড়াতাড়ি ঘটে তাকে আমরা বলবো দ্রুত ঘটনা। তাহলে একটা আমাদের বীজ ধান থেকে একেবারে চালের বস্তা বাজারে এসেছে, এই প্রক্রিয়াটা কিন্তু অনেক লেন্দি একটা প্রসেস। তাহলে এটাকে আমরা বলবো মন্থর ঘটনা। হ্যাঁ, এটাকে আমরা বলবো কি কী ঘটনা? মন্থর ঘটনা। হ্যাঁ, এবার দেখো এইটা পড়বে, বলছে কার্বন ডাই অক্সাইড চুন জলের সঙ্গে তাড়াতাড়ি বিক্রিয়া করে। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে চুন জলের বিক্রিয়া এটা দ্রুত ঘটনা নাকি মন্থর ঘটনা। তাহলে তুমি এটা বলে দেবে যে এটা হচ্ছে দ্রুত ঘটনা, খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে। তাহলে বলে দেবে এটা মন্থর ঘটনা, সরি দ্রুত ঘটনা। এটা হচ্ছে কি দ্রুত ঘটনা, খুব তাড়াতাড়ি হয় মানে দ্রুত ঘটনা। তাহলে এটা লিখে নাও, এটাকে মানে লাগিয়ে নাও, হয়েছে? আচ্ছা, এবার এটা একটা অনেক সময় প্রশ্ন আসতে পারে যে বিভিন্ন রাসায়নিক পদার্থে গুঁড়ো করে নিলে বা দ্রবণ তৈরি করলে সেটি তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়া করার সুযোগ পায়। হ্যাঁ, যখন আমরা কোনো কিছু গুঁড়ো করে নিই সেই গুঁড়ো জিনিসটা কিন্তু তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এটা এটা হচ্ছে একদম মানে লাস্টের লাইনটা দাগিয়ে নেবে। হ্যাঁ, তার মানে এটার মানে আমরা কি বলতে পারি, ধরো খাবার যদি আমরা ভালো করে চিবিয়ে খাই তাহলে ছোট টুকরো করে ফেললে সেগুলো পাকস্থলীতে সেগুলো হজম করতে কম সময় লাগে। তাহলে আমরা যদি খাবারগুলো যদি ভাত বা যাই আমরা খাই না কেন সেটা যদি বারবার অনেকবার চিবিয়ে খাই তাহলে সেটা আমাদের হজম হতে সাহায্য করে কিন্তু। হ্যাঁ, তা ঠিক একই রকম মানে কীটনাশক বা ছত্রাকনাশকের কাজ দ্রুত করার জন্য তা স্প্রে করা হয়। স্প্রে কেন করা হয়? এই যে স্প্রে করলে তরলের ফোঁটা ফোঁটা অনেক ছোট ছোট ফোঁটায় ভেঙে যায়, তরলের ফোঁটা অনেক ছোট ছোট ফোঁটায় ভেঙে যায়, ফলে এটা তাড়াতাড়ি বিক্রিয়া করতে পারে। তাহলে প্রশ্ন যদি আসে যে কীটনাশক বা ছত্রাকনাশকের কাজ দ্রুত করার জন্য স্প্রে করা হয় কেন, তুমি বলবে স্প্রে করলে তরলের ফোঁটা অনেক ছোট ছোট ফোঁটায় ভেঙে যায় এবং তাড়াতাড়ি বিক্রিয়া করে। হ্যাঁ, এগুলো বলে নেবে। আচ্ছা, এরপর শুঁয়োপোকা থেকে প্রজাপতি, এটা নিশ্চয়ই বুঝতে পারছো মন্থর ঘটনা। ব্যাঙাচি থেকে ব্যাঙ, এটাও মন্থর ঘটনা, অনেক দিন লাগে। আমের মুকুল থেকে আম, এটাও মন্থর ঘটনা। ফুটন্ত দুধে লেবুর রস মিশিয়ে ছানা কাটানো হলো, এটা ফুটন্ত দুধে যদি লেবুর রস দাও সঙ্গে সঙ্গে ছানা কেটে যাবে, এটা আবার হবে দ্রুত ঘটনা। এবার ভৌত রাসায়নিক পরিবর্তন কাকে বলে? ভৌত পরিবর্তন কাকে বলে, রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে ঘটনায় মূল পদার্থটি ফিরে পাওয়া যায় সেটি ভৌত পরিবর্তন। আর যে ক্ষেত্রে তার মূল গঠন ও ধর্ম বা বৈশিষ্ট্য পাল্টে যায় তাকে বলবো রাসায়নিক পরিবর্তন। দাগিয়ে নাও, হয়েছে? আচ্ছা, এরপর পড়বে যে লোহার সঙ্গে মানে লোহার একটি রূপ হচ্ছে মানে পাল্টে যাওয়া, এই পাল্টে যাওয়ার রূপের নাম হচ্ছে মরছে কি, লোহা যখন বাইরে ফেলে রাখা হয় বা বাইরে রোদ জলে ফেলে রাখা হয় তখন লোহা রাসায়নিক বিক্রিয়া করে একটা নষ্ট হতে থাকে, একে আমরা বলবো মরছে। হ্যাঁ, আচ্ছা, এবার এই যে ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন, পরীক্ষায় অবশ্যই কিন্তু এটা আসতে পারে পরীক্ষায়। হ্যাঁ, ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন, এইখান থেকে সবগুলো তোমাদের লেখা আছে, সেইটা সুন্দর করে মুখস্থ করবে। ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ, এটা লেখা নেই? তাহলে লোহা থেকে চুম্বক তৈরি, এটা একটা ভৌত পরিবর্তন। গাছের পাতার রং পাল্টে যাওয়া, এটা একটা রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ, ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনে কি হবে মানে ওইটা সংজ্ঞাটা বুঝতে পারলেই বা কাকে বলে বুঝতে পারলেই তুমি পুরোটা বুঝতে পারবে। কি বলছে, যেটা হচ্ছে তোমার মূল পদার্থটি ফিরে পাওয়া যায় তাকে ভৌত পরিবর্তন বলবো। আর যে ক্ষেত্রে মূল পদার্থটা বাদ দিয়ে অন্য নতুন একটা জিনিস তৈরি হলো তাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন।
এবার দেখো, হ্যাঁ কি বলছো? 48 পৃষ্ঠার প্রশ্নগুলো বলে আমাদের আসবে। দুধ থেকে দই তৈরি, দুধ থেকে দই তৈরি, এটা কি? এটা হচ্ছে নিশ্চয়ই দুধ থেকে একদম দই একটা অন্যরকম হয়ে গেল, তাহলে এটা রাসায়নিক পরিবর্তন বলবো। কালো চুল একরকম ছিল, সেটা পুরো একদম রং পরিবর্তন হয়ে গেল, এটাও আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ, লোহা একরকম ছিল, লোহার মরচিটা আরও একরকম, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ, তাহলে এইভাবে সবগুলো করতে পারবে। আচ্ছা, তাহলে রাসায়নিক পরিবর্তনে কি হয়? রাসায়নিক পরিবর্তনে কিন্তু রঙের পরিবর্তন, পদার্থের রং পাল্টে যেতে পারে, পদার্থের রং পাল্টে যেতে পারে। পরিবর্তন ও শক্তি, পরিবর্তন ও শক্তি। হ্যাঁ, এখান থেকে কি পড়বে? কাঠ, কাঠ অক্সিজেনে পুড়ে তাপ উৎপন্ন করে, কাঠ অক্সিজেনে পুড়ে তাপ উৎপন্ন করে। এবার দেখো, এটা এটা আমি আর আগেও বলেছি যে এই যে আমাদের যে বজ্রপাত হয় বা বাজ পড়ে, এই বাজের কিন্তু অনেক ক্ষমতা। এরা কি কি ক্ষতি করতে পারে, এদের কি কি প্রভাব আছে সেটা পড়তে হবে। বাজের প্রভাবে কি কি ঘটতে পারে জানো, এটা পড়তে হবে। বলছে তার আগুনে গাছ পুড়ে যেতে পারে, গাছে বাস করা পশু পাখি মরে যেতে পারে। হ্যাঁ, তার শব্দে কি হতে পারে? শব্দে হচ্ছে আর তো তোমাদের বাড়ির জানলা দরজা ভেঙে যেতে পারে, কাছাকাছি কোথাও বাজ পড়লে তার বিদ্যুতের প্রচণ্ড প্রভাবে বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি, পাখা, টিভি, ফ্রিজ খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, এবার এখান থেকে পড়বে খেলনা বন্দুকের ট্রিগারে চাপ বা পাথর দিয়ে ঠুকে একটা ক্যাপ ফাটাও। এগুলো করতে হবে না, এগুলো করতে হবে না, এখান থেকে দরকার নেই। এখানে এগুলো এই ছকগুলো কিন্তু আমি আগেও বলে দিয়েছিলাম। হ্যাঁ, এগুলো তোমার বইতে লেখা আছে, এগুলো সুন্দর করে এগুলো কিন্তু মুখস্থ করবে, এর থেকে পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, এই ছকটা ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট আছে, এটা পড়ে রাখবে। এরপর আসছে যে গাছের সবুজ অঙ্গে সূর্যের আলোর প্রভাবে খাদ্য তৈরি করে, গাছের সবুজ অঙ্গে সূর্যের আলোর প্রভাবে খাদ্য তৈরি করে, এটি রাসায়নিক পরিবর্তন। তাহলে গাছ যে খাদ্য তৈরি করে রাসায়নিক এই সূর্যের আলোর প্রভাবে, এটাও কিন্তু একটা রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ, তারপর বলছে বাজারে নুন মেশানো মাছ বিক্রি হয়, তারপরে আচারে ভিনিগার মেশানো হয়। এগুলো কেন করা হয়? যাতে মাছ আর আচার অনেক দিন ভালো থাকে, মাছ আর আচার অনেক দিন ভালো থাকে। কেন ভালো থাকবে? কারণ এখানে আমরা যখন এটা মেশাবো তখন কি হয়, মাছ নুন ঝরিয়ে রাখলে বা আচারে ভিনিগার দিলে যেসব জীবাণু মাছ বা আচারের নানা রকম রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে নষ্ট করে দেয়, তারা বাড়তে পারে না, তারা বাড়তে পারে না। তাহলে আমরা মাছে যদি নুন মিশিয়ে রাখি বা আচারে ভিনিগার মেশানো হয়, তাহলে সেটা কিন্তু অনেক দিন ভালো থাকে, এটাও কিন্তু দাগিয়ে নিতে হবে। হ্যাঁ, তাহলে সেই একই রকম জিনিসগুলো আমরা এবার দেখব। বলছে রোদের তাপে বা রেল চলাচলের ফলে গরম হয়ে রেল লাইন দৈর্ঘ্যে বেড়ে যেতে পারে, রেল লাইন দৈর্ঘ্যে বেড়ে যেতে পারে। এই জন্য যাতে যদি যদি তা বাড়ার জায়গা না পায়, রেল লাইনের কী হবে? রেল লাইন বেঁকে যেতে পারে, রেল লাইন বেঁকে যেতে পারে। তাই বাড়ার জায়গা রাখার জন্য রেল লাইনের জোড়ের মুখে একটু ফাঁক রাখা হয়। এগুলি সবই ভৌত পরিবর্তনের উদাহরণ। তাহলে রেল লাইনের জোড়ের মুখে প্রশ্ন আসতে পারে, রেল লাইনের জোড়ের মুখে একটু ফাঁক রাখা হয় কেন? তাহলে কি বলবে? রোদের তাপে বা রেল চলাচলের সময় রেল চলাচলের ফলে গরম হয়ে রেল লাইন দৈর্ঘ্যে বেড়ে যেতে পারে। তখন যদি তা বাড়ার জায়গা না পায় রেল লাইন বেঁকে যেতে পারে। যেগুলো আমি সবুজ কালারে লিখে মানে হাইলাইট করে দিলাম না, সেইগুলো হচ্ছে কিন্তু উত্তর। হ্যাঁ, তাই বাড়ার জায়গা রাখার জন্য রেল লাইনের জোড়ের মুখে একটু ফাঁক রাখা হয়। তাহলে এই যেগুলো সবুজ কালারে করে দিলাম সেটা কিন্তু তোমার উত্তর। এই যে মাঝখানে যে রেল লাইনের কি হবে এটা লিখবে না কিন্তু। হ্যাঁ, বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে এখান থেকে এই রোদের তাপের থেকে শুরু করে রাখা হয় পর্যন্ত লিখবে, শুধু মাঝখানে রেল লাইনের কি হবে এটা লিখবে না। তাহলে প্রশ্ন হচ্ছে কি, রেল লাইনের জোড়ের মুখে একটু ফাঁক রাখা হয় কেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন,
খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তারপর আসছে বলছে গরুর গাড়ির চাকা লোহার বেড় পরানোর সময় লোহার বেড়টা গরম করে একটু বাড়িয়ে নেওয়া হয়। কেন বাড়িয়ে নেওয়া হয়? যাতে কাঠের চাকা, যদি বলে কেন এরকম করা হয় কেন, তাহলে তুমি বলবে কাঠের চাকায় ওই বেড় পরানোর পর ঠান্ডা করলেই তা চাকায় আট হয়ে বসে যায়। তাহলে এইটা হচ্ছে প্রশ্ন। আমি ইয়েলো কালারে যেটা দিচ্ছি সেটা হচ্ছে প্রশ্ন, আর গ্রিন কালারে যেটা দিচ্ছি সেটা কিন্তু উত্তর। তাহলে এটা এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে গরুর গাড়ির চাকায় লোহার বেড় পরানোর সময় লোহার বেড় গরম করা হয় কেন? বলবে কাঠের চাকায় বেড় পরানোর পর ঠান্ডা করলে তা চাকায় আট হয়ে বসে যায়, এইটুকু বলে দেবে। আর রেল লাইনের ওইটা যেটা তো বলেই দিলাম, আর বলছি না। আচ্ছা, তারপর দেখো, এরপর বলছে জলে ক্লোরিন মেশানো জল মেশানো হয় জীবাণু মারার জন্য। হ্যাঁ, জলে ক্লোরিন মেশানো ক্লোরিন মেশানো হয় কী জন্য? জীবাণু মারার জন্য। অনেক জায়গায় আছে যেখানে জল এত দূষিত, সেখানে প্রচুর পরিমাণে জীবাণু থাকে জলের মধ্যে। সেই জলে যদি ক্লোরিন মিশিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই জল ভালো আমাদের খাওয়ার উপযুক্ত হবে। একই রকমভাবে হ্যাঁ, পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলেও কিন্তু জীবাণু মরে যায়। তাহলে আমরা দুইভাবে এটা করতে পারি। জলে যদি ক্লোরিন মেশাই তাহলেও জীবাণু মরে যাবে, আমরা সেই জল খেতে পারবো। আবার হ্যালোজেন ট্যাবলেট যদি আমরা মেশাই তাও কিন্তু মানে জীবাণু মরে যাবে, সেই জল আমরা খেতে পারবো। হ্যাঁ, জল ফোটালে। হ্যাঁ, আচ্ছা, এরপর ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কোন কোন ক্ষেত্রে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটতে পারে। তাহলে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে, এরকম কয়েকটা উদাহরণ তোমার পরীক্ষা আসতেই পারে। যে মোমবাতি জ্বালালে মোম যেমন পুড়ে যায়, মোমবাতি জ্বালালে মোম যেমন পুড়ে যায়, এই পুড়ে যাওয়াটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর তেমনি কি হয়, মোম গলেও যায়, মোম গলে যাচ্ছে, সেই গলা মোম থেকে কিন্তু নতুন মোম আমরা আবার ফিরে পেতে পারবো। এই জন্য এটা একটা ভৌত পরিবর্তন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে, এরকম একটি উদাহরণ দাও। তাহলে বলবে মোমবাতির জ্বলন। কি বলবে? মোমবাতির জ্বলন। আমি আগেও বলে দিয়েছি, আরও একবার বলে দিচ্ছি। কি বলবে? মোমবাতির জ্বলন। মোমবাতির জ্বলন। হ্যাঁ, আচ্ছা, তারপর পড়বে কি, যে কোনো গাছের আঠা জমে গদ, ধুনো ইত্যাদি তৈরি হয়। এক্ষেত্রে বাতাসের জলীয় বাষ্প ও অক্সিজেনের সংস্পর্শে গাছের আঠার ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে। তাহলে এটাও কিন্তু একটা ভৌত আর রাসায়নিক পরিবর্তনের একই সঙ্গে ঘটে, তার উদাহরণ। এটাও পড়ে রাখবে। আচ্ছা, একই রকমভাবে পাইন ইউক্যালিপটাস গাছের পাতা পড়ে তার ভিতরের রাসায়নিক পদার্থ মাটিতে মিশে যায়। এই সমস্ত পদার্থের জন্যই এইসব গাছের চারপাশে ঘাস জন্মাতে দেরি হয়। হ্যাঁ, কিছু কিছু গাছ আছে যেগুলোর পাতা এতটা বিষাক্ত যে সেগুলোর মানে সেগুলো যখন নিচে পড়ে সেখানে আশপাশে কিন্তু ঘাস হয় না। হ্যাঁ, এটাও একটা ওই রাসায়নিক বিক্রিয়ার একটা উদাহরণ। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়ার ফলে কিন্তু এটা হয়। তারপর বলছে প্রাণীর মলমূত্র অথবা জীবদেহের অংশকে জীবাণুরা রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে আরও সরল জিনিসে ভেঙে প্রকৃতিতে মিশিয়ে দেয়। কিছু জীবাণু কাটা ফলে রাসায়নিক পরিবর্তন ঘটায় ও বংশবৃদ্ধি করে। আবার কাটা ফলে রোগ জীবাণুর বাহক মাছি এসে বসতে পারে, তা থেকে নানা রকম অসুখ হতে পারে। তাই অনেকক্ষণ কেটে রাখা ফল খেতে বারণ করা হয়। তাহলে যদি বলা হয় কাটা ফল খাওয়া উচিত নয় কেন, তখন কি বলবে? কিছু এখান থেকে বলে দেবে। হ্যাঁ, কি বলবে? এই যেটা এক্ষুনি বললাম সেই 2 লাইন তোমাকে কিন্তু বলতে হবে, যে কাটা ফল খাওয়া উচিত নয় কেন, এই 2 লাইন বলবে। ঠিক আছে? আচ্ছা,
এবার হচ্ছে তোমার এইটা, এই গ্রীষ্মকালে কি হয়, বর্ষাকালে কোন কোন রোগ হয়, শীতকালে কোন রোগ হয়, এগুলো বলে দিয়েছিলাম, তোমার বইতে আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এগুলো মুখস্থ করে নেবে। হ্যাঁ, তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কবে কি রোগ হয়। জল বসন্ত, তোমার প্রশ্ন আসতেই পারে যে জল বসন্ত কোন কালে হয়, তুমি বলে দেবে বসন্তকালে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে তারপর আর পড়বে এইটাই জেনে রাখো, এইটা পড়বে, জেনে রাখো কি আমাদের, কোনটা পড়বে, এই যে বলছে আমাদের শরীরের হাড় ভঙ্গুর হয়ে যাওয়া, মলমূত্রের স্বাভাবিক রং পরিবর্তন, খাদ্য হজম করা, দাঁতে ছোপ পড়া, চোখে ছানি পড়া, হ্যাঁ, এগুলো সবই কিন্তু রাসায়নিক পরিবর্তনের প্রভাবেই হয়। এগুলো আমাদের কেমিক্যাল ডিসব্যালেন্সের মাধ্যমে, হরমোনাল ডিসব্যালেন্সের জন্য কিন্তু এগুলো হয়। হ্যাঁ, তাহলে রাসায়নিক পরিবর্তনের ফলে আমাদের শরীরের কী কী ক্ষতি হতে পারে সেটা এখান থেকে কিন্তু মুখস্থ করে রাখবে, পরীক্ষায় আসতেই পারে। হ্যাঁ, আর এই ছকটাও বলে দিয়েছিলাম। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তাহলে এখান থেকে আশা করছি যেগুলো মানে বলা সেগুলো সব বলা হয়ে গেছে।